প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচিতির একটা ক্লাস নেব। আমার অধ্যায় হচ্ছে সপ্তম, আর বিষয় হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থার আজকে আমরা পাঠ 1 এবং 2 নিয়ে আলোচনা করব। রাষ্ট্র ও সরকার ব্যবস্থা সম্পর্কে জানার আগে আমাদেরকে আগে জানতে হবে রাষ্ট্র কাকে বলে। তো আমরা রাষ্ট্র কাকে বলে জানবো। রাষ্ট্র হচ্ছে কি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র কি? রাষ্ট্র একটা হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান। এই রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রয়োজন সরকার, কারণ রাষ্ট্রের উপাদান কয়টি? মূল উপাদান হচ্ছে 4টি। নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব ও কি জনসমষ্টি। এখানে সরকার হচ্ছে রাষ্ট্রের মূল চালিকা শক্তি। যেমন একটা গাড়ি ইঞ্জিন ছাড়া চলতে পারে না, তেমনি একটি রাষ্ট্র সরকার ছাড়া চলতে পারে না। আর এই সরকার পরিচালিত হয় সংসদীয় কিছু নীতিমালার মাধ্যমে। প্রত্যেক রাষ্ট্রে কি আছে? একটি সংবিধান আছে। সংবিধানে অনেকগুলো নীতিমালা আছে। ওই নীতিমালা অনুসরণ করে প্রত্যেকটি রাষ্ট্র পরিচালিত হয়। বাংলাদেশেও একটি সংবিধান আছে। তোমরা জানো বাংলাদেশের সংবিধান কখন প্রণীত হয়? বাংলাদেশের সংবিধান প্রণীত হয় 1972 সালে, আর আমাদের মুক্তিযুদ্ধ হয় 1971 সালে। তোমরা খাতা আর কলম নিয়ে বসো, দেখো কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসতে পারে, এগুলো তোমরা লিখে রাখবে। তাহলে বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কখন? 1972 সালের নভেম্বর মাসে। ঠিক আছে? তাহলে কি হয়? এক একটি রাষ্ট্রের সরকার ব্যবস্থা কিন্তু এক এক রকম। চলো তাহলে আমরা আজকে সরকারের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। সরকারকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? সরকারকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গণতন্ত্র আর একটা হচ্ছে একনায়কতন্ত্র। একটা কি? গণতন্ত্র, আর একটা হচ্ছে একনায়কতন্ত্র। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণই সকল ক্ষমতার অধিকারী। আক্ষরিক অর্থে জনগণের শাসনকে বলা হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। জনগণের শাসনকে বলা হয় কি? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এখানে সর্বময় ক্ষমতার অধিকারী কে? জনগণ। কারণ জনগণ ভোট দিয়ে একটি রাজনৈতিক দলকে নির্বাচিত করে। সেই নির্বাচিত দলটি কি করে? সরকার গঠন করে এবং রাষ্ট্র পরিচালনা করে। তাহলে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কাকে বলে? গণতান্ত্রিক সরকার ব্যবস্থা হচ্ছে জনগণের শাসনকেই বলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থা। জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী থাকে এবং জনগণ কি করে? সরকার নির্বাচিত করে এবং সেই সরকার দেশ পরিচালনা করে। আরেকটা হচ্ছে একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র কাকে বলে? একনায়কতন্ত্রে এক ব্যক্তি এবং এক দলই, একজন ব্যক্তি বা একটি দল কি করে? রাষ্ট্র পরিচালনা করে, সরকার গঠন করে এবং রাষ্ট্র পরিচালনা করে। সেখানে জনগণের কোনো ভূমিকা থাকে না এবং জনগণের মতামতের কোনো প্রাধান্য সেখানে দেয়া হয় না। একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থায় কি হয় না? জনগণের মতামতের কোনো প্রাধান্য দেয়া হয় না। তাহলে আমরা গণতান্ত্রিক সরকার বলতে কি বুঝলাম? জনগণই হচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, মানে জনগণের হাতে সকল ক্ষমতা ন্যস্ত থাকে এবং জনগণ সকল ক্ষমতার উৎস। আর
একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থায় কি আছে? একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থায় এক দল এবং এক ব্যক্তির হাতে শাসন ক্ষমতা ন্যস্ত থাকে। দেখো, ক্ষমতা গণতান্ত্রিক আর একনায়কতান্ত্রিক সরকার দেখছি আমরা। এখন ক্ষমতার উপর ভিত্তি করে সরকারকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আর একটা কি প্রজাতন্ত্র। একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আর একটা হচ্ছে প্রজাতন্ত্র। এখন আমরা জানবো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কাকে বলে। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে থাকে। এটা মধ্যযুগীয় একটা শাসন ব্যবস্থা। এখন কিছু কিছু রাষ্ট্রে এরকম শাসন ব্যবস্থা দেখতে পাওয়া যায়, যেমন ব্রিটেনে, সৌদি আরবে এরকম আছে। আর প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র কাকে বলে? এখানে জনগণ কি করে? ভোটের মাধ্যমে রাষ্ট্রপ্রধান নির্বাচিত করে এবং ওই রাষ্ট্রপ্রধানে কি করে? দেশ পরিচালনা করে। এই ধরনের সরকার ব্যবস্থাকে বলে প্রজাতন্ত্র বা প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা। তাহলে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কাকে বলতে পারি আমরা? যে রাষ্ট্রের প্রধান বংশ পরম্পরায় তারা কি ক্ষমতায় আসে। আর প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা বলতে আমরা সেই সরকারকে বুঝি যেগুলা কি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি যারা সরকার কি গঠন করে, ক্ষমতায় আসে এবং দেশ পরিচালনা করে। তাহলে এখন ক্ষমতা বন্টন নীতিমালার ভিত্তিতে আবার আমরা সরকারকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এককেন্দ্রিক সরকার, আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। তাহলে ক্ষমতা বন্টন নীতিমালার উপর ভিত্তি করে সরকারকে কি করা যায়? আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি এককেন্দ্রিক, আর একটা হচ্ছে এককেন্দ্রিক, আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। তাহলে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বলতে আমরা কাকে বুঝাই? যে সরকারের ক্ষমতা একটি কেন্দ্রের মধ্যে অবস্থিত তাকে কি বলে? বা একটি কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে বলে এককেন্দ্রিক সরকার। এখানে একটা কেন্দ্র থেকে কি হয়? একটা কেন্দ্র থেকে সরকার কি করে? সরকারের নির্দেশে দেশ পরিচালনা করার জন্য কিসের ভিত্তিতে? ওই দেশের সংসদীয় নীতিমালার ভিত্তিতে। তো ওই রকম দেশ আছে যেমন ভারত। কারণ ভারত অনেক বড় একটা দেশ, ওখানে অনেকগুলো প্রদেশ আছে। কেন্দ্রীয়ভাবে দেশ পরিচালনা করা, এককেন্দ্রিক সরকারের পক্ষে দেশ পরিচালনা করা সেখানে সম্ভব নয়। তারা কি করে? কেন্দ্র এবং প্রদেশের মধ্যে সংসদীয় নীতিমালার ভিত্তিতে তাদের সকল দায়িত্ব কি করে? বন্টন করে থাকে। তাহলে আমরা ক্ষমতা বন্টনের দিক থেকে সরকারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি, এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার। এককেন্দ্রিক সরকারে হলো ক্ষমতাগুলো একটা কেন্দ্রে থাকে, একটা কেন্দ্র থেকে সরকারের নির্দেশে দেশ পরিচালিত হয়। আর যুক্তরাষ্ট্রীয় সরকারে কি করে? সংসদীয় নীতিমালার ভিত্তিতে কেন্দ্র এবং প্রদেশগুলোর মধ্যে ক্ষমতা বন্টন করে দিয়ে থাকে। তাহলে এখন আইন ও শাসন বিভাগ সম্পর্কের আলোকে কি করা যায়? আবার রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করা যায়। আইন ও শাসন বিভাগের আলোকে কি করা যায়? রাষ্ট্রকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো কি সংসদীয় সরকার, আরেকটা হলো কি রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকার ব্যবস্থা হচ্ছে কি সেই সরকার ব্যবস্থা যেটা জনগণের ভোটে নির্বাচিত দলে কি করে? রাষ্ট্র পরিচালনা করে এবং সংসদীয় নীতিমালার ভিত্তিতে আইন বিভাগ এবং শাসন বিভাগের কাছে তারা সকল কাজের জন্য কি করতে হয়? জবাবদিহি করতে হয়। আর রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে এমন একটা সরকার ব্যবস্থাকে বোঝায় যাদের কি করতে হয়? যারা নিজেরাই কি করে? মন্ত্রী পরিষদ গঠন করে এবং ওইভাবে তারা মন্ত্রী পরিষদের মাধ্যমে তারা কি করে? রাষ্ট্র পরিচালনা করে। তাদেরকে আইন বিভাগ এবং শাসন বিভাগের কাছে জবাবদিহি করতে হয় না। তাদের কাজের জন্য কার কাছে দায়ী থাকতে হয় না? আইন বিভাগ এবং শাসন বিভাগের কাছে। আর সংসদীয় সরকার কি করে? তাদের কাজের জন্য
আইন বিভাগ এবং শাসন বিভাগের কাছে জবাবদিহি করতে হয় তাদের। তাহলে কি বুঝলাম আমরা? আইন এবং শাসন বিভাগের আলোকে রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সংসদীয় সরকার, একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। কি বলছে? সংসদীয় সরকার শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল ও সংসদের কাছে দায়ী থাকে। আর রাষ্ট্রপতি শাসিত সরকার কি করে? তাদের নির্বাচিত মন্ত্রী পরিষদ নিয়ে তারা কি করে? দেশ পরিচালনা করে। আইন বিভাগ এবং শাসন বিভাগের কাছে তারা দায়ী থাকেন। তাহলে আমরা সরকারের শ্রেণী বিভাগ আশা করি বুঝতে পেরেছি। চলো তাহলে আমরা এখন আজকে পড়ব বাংলাদেশের সরকার পদ্ধতি। বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে কি? গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমাদের সরকার কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখানে কি আছে? এটা একটি হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। এটা একটি কি? গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সর্বময় বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা কি করে? সরকার গঠন করে। আবার এটা হচ্ছে কি? প্রজাতান্ত্রিক। এখানে এই সরকার ব্যবস্থায়, বাংলাদেশের সরকার ব্যবস্থায় কি আছে? প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান, মানে জনগণ রাষ্ট্রের মালিক এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই কি করে? রাষ্ট্র সরকার গঠন করে, মানে কি মন্ত্রী পরিষদ গঠন করে, এবং সেই মন্ত্রী পরিষদের প্রধান থাকে কে? একজন প্রধানমন্ত্রী। মন্ত্রী পরিষদ পরিচালনা করার জন্য নেতৃত্ব দেন কি? প্রধানমন্ত্রী। এবং সেই প্রধানমন্ত্রীর নির্দেশে কি হয়? দেশ পরিচালিত হয়। তাহলে আরেকটা কি? আমাদের দেশ হচ্ছে কি? গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক এবং কি? এককেন্দ্রিক। আমাদের সরকার ব্যবস্থা কি? এককেন্দ্রিক। বাংলাদেশের সরকার ব্যবস্থা হচ্ছে এককেন্দ্রিক। কেন্দ্র থেকে কেন্দ্রের নির্দেশে কি হয়? দেশ পরিচালিত হয়। কেন্দ্রের নির্দেশে কি হয়? দেশ পরিচালিত হয়। মন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা এখানে বিদ্যমান এবং কেন্দ্রের নির্দেশে কি হয়? দেশ পরিচালিত হয়। আবার আমাদের সরকার পদ্ধতি কি রকম? সংসদীয় সরকার পদ্ধতি। আমাদের সরকার পদ্ধতি হচ্ছে কি? সংসদীয় সরকার পদ্ধতি। এখানে কি থাকে? এখানে হচ্ছে আইন বিভাগ এবং শাসন বিভাগের নিকট সরকার দায়ী থাকে, মানে সকল কাজের জন্য আইন বিভাগ এবং শাসন বিভাগের কাছে তারা সংসদীয় পদ্ধতির সরকার কি করে? আইন বিভাগ এবং শাসন বিভাগের কাছে তাদের সকল কাজের জন্য তারা দায়ী থাকে। মানে সংসদীয় সরকারের জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা কি করে? মন্ত্রী পরিষদ গঠন করে এবং ওই মন্ত্রী পরিষদের নেতৃত্ব দেন কে? প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী কি করে? সংসদীয় নীতিমালার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে এবং আইন বিভাগ এবং শাসন বিভাগের কাছে সরকার জবাবদিহি করতে হয়। এবং আমাদের সরকার পদ্ধতিতে কি? এককেন্দ্রিক। সব ক্ষমতা একটা কেন্দ্রের মধ্যে ন্যস্ত থাকে। ওখান থেকে ওখানে কেন্দ্রের নির্দেশে কি হয়? দেশ পরিচালিত হয়। যদিও সরকারের অনেকগুলো বিভাগ থাকে, এই প্রত্যেকটি বিভাগে আইন বিভাগ এবং শাসন বিভাগের কাছে তাদের কাজের জন্য জবাবদিহিতা করতে হয়। তাহলে আজকে আমরা রাষ্ট্র কাকে বলে পড়লাম, জানলাম। সরকার কাকে বলে জানলাম। সরকারের শ্রেণী বিভাগ জানলাম। বাংলাদেশের সরকার পদ্ধতি সম্পর্কে জানলাম। দেখো, এখান থেকে অনেকগুলা সৃজনশীল প্রশ্ন আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। তোমরা এই বিষয়টা ভালো করে পড়বা। এবং দেখো, এখানে আমরা যে ছক তৈরি করেছি, এই ছক দিয়েও কিন্তু একটা কি করা যায়? সৃজনশীল প্রশ্নের উদ্দীপক তৈরি করা যায়। এখান থেকে যে কোনো জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, উদ্ভাবনমূলক প্রশ্ন আসতে পারে, প্রয়োগও প্রশ্ন আসতে পারে যে ছকের আলোকে, বাংলাদেশের সরকারের শ্রেণী বিভাগের ছকের আলোকে কোন সরকার ব্যবস্থা তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। আবার উচ্চতর দক্ষতার প্রশ্ন আসতে পারে যে সরকারের উদ্দীপকের আলোকে বাংলাদেশের সরকার ব্যবস্থার
সরকার ব্যবস্থা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, তোমার মতের সপক্ষে যুক্তি দেখাও। এরকম অনেকগুলো প্রশ্ন আসতে পারে জ্ঞানমূলক এবং উচ্চতর দক্ষতা, তারপর অনুধাবন প্রয়োগের। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো করে এই পার্ট 1 এবং 2 ভালো করে বাসায় পড়বে। আজকে এই পর্যন্ত।